সুতরাং তুমি বুঝিতে পারিতেছ সে বাড়ি কোথায়, সে সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। দস্যু বলিল, তবে এক কাজ করো, আমি তোমার চোখ বাঁধিয়া তোমার হাত ধরিয়া লইয়া চলি। তোমার একটা আন্দাজ আছে তো, সেই আন্দাজ অনুসারে তুমি চলিবে। তাহার পর যেখানে গিয়া তোমার মনে হইবে তোমাকে তাহারা চোখ বাঁধিয়া ততদূর লইয়া গিয়াছিল, সেখানে গিয়া আমি তোমার চোখ খুলিয়া দিব। তুমি আমার সঙ্গে চলো। অবশ্য তোমার একটু কষ্ট হইবে, কিন্তু তোমাকে সেজন্য পারিশ্রমিক দিতেছি। দস্যু আর একটা মোহর বাহির করিয়া বাবা মোস্তাফার হস্তে প্রদান করিল। বাবা মোস্তাফা আর আপত্তি করিল না। সে বলিল, আচ্ছা চলো, কিন্তু কতদূর ফল হইবে তাহা আমি বলিতে পারিতেছি না। দস্যুর সঙ্গে বদ্ধ চক্ষু অবস্থায় বাবা মোস্তাফা চলিতে লাগিল। তাহার পর এক স্থানে আসিয়া বলিল, আমি বোধ করি এই পর্যন্ত আসিয়াছিলাম, চোখ খোলো। দস্যু তাহার চোখ খুলিয়া দিল। তাহারা সম্মুখে একটি বাড়ি দেখিতে পাইল। বাবা মোস্তাফার অনুমান মিথ্যা নহে, সে যে বাড়ির সম্মুখে আসিয়াছিল সেই বাড়ি কাশিমেরই। সে সময় আলী বাবা সে বাড়িতে বাস করিতেছিল। দস্যু বাবা মোস্তাফাকে জিজ্ঞাসা করিল, এ বাড়ি কার তা তুমি জানো? বাবা মোস্তাফা বলিল, কাহার বাড়ি তাহা আমি নিশ্চয় জানি না। দস্যু দেখিল বাবা মোস্তাফার নিকট সে আর কোনো সংবাদই পাইবে না। সে বাবা মোস্তাফাকে বিদায় করিয়া দিল এবং কাশিমের বাড়ির দরজায় চাকরি দিয়া একটি দাগ দিয়া ভিন্ন পথে অরণ্যের দিকে প্রস্থান করিল। বাবা মোস্তাফা এবং দস্যু প্রস্থান করিলে তাহার অল্পক্ষণ পরে মর্জিয়ানা কোনো কার্যের জন্য বাড়ির বাহিরে আসিল। দরজার গায়ে চাকরির চিহ্নটি তাহার তীক্ষ্ণ দৃষ্টিতে পড়িয়া গেল। সে ভাবিতে লাগিল, ইহার অর্থ কি? ইহা কি কোনো শত্রুর কাজ, না অন্য ব্যক্তি আমোদ করিবার জন্য এই চিহ্ন দিয়া গিয়াছে? যাহাই হোক, লক্ষণ ভালো বোধ হইতেছে না। ভালোই হোক মন্দই হোক, আমিও একটু চালাকি করি। মর্জিয়ানা একখানি চাকরি সংগ্রহ করিয়া আনিয়া তদ্বারা পথের উভয় পার্শ্বের আরো ৫-৭টি বাড়ির দরজায় দস্যু প্রদত্ত চিহ্নের মতো চাকরির চিহ্ন দিয়া কাজে চলিয়া গেল। কিন্তু এ কথা সে তাহার প্রভু কিংবা প্রভুপত্নী কাহাকেও জানাইল না। এদিকে দস্যু আনন্দিত মনে তাহার সর্দারের নিকট উপস্থিত হইয়া সর্দারকে সকল কথা বলিল। দস্যুগণ সকলেই বিশেষ সন্তোষের সহিত তাহার কথা শুনিল এবং তাহার বুদ্ধির প্রশংসা করিতে লাগিল। দলপতি সকল কথা শুনিয়া বলিল, ভাই সকল, আর আমাদের বিলম্ব করা হইবে না। যত শীঘ্র শত্রু নিপাত করিতে পারা যায় ততই উত্তম। চলো, আমরা গোপনে অস্ত্রশস্ত্র লইয়া নগরে প্রবেশ করি, যাহাতে আমাদের উপর কাহারও সন্দেহ জন্মিতে না পারে, সেজন্য আমাদের ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হইয়া যাত্রা করা কর্তব্য। আমরা নগরে উপস্থিত হইয়া ও বাড়ি দেখিয়া পরে শত্রু ধ্বংসের উপায় স্থির করিব। দস্যুগণ সর্দারের কথার অনুমোদন করিল। ২-৩ জনে এক এক দলে বিভক্ত হইয়া তাহারা নগরে যাত্রা করিল। যে দস্যু কাশিমের এখন আলী বাবার বাড়ি চাকরি দিয়া চিহ্নিত করিয়া রাখিয়া গিয়াছিল, সে দস্যু দলপতিকে লইয়া সেই দিকে আসিল। প্রথমেই একটা বাড়ি, মর্জিয়ানা সেই বাড়ির দ্বার চাকরি দিয়া চিহ্নিত করিয়াছিল। দস্যু সর্দার দস্যুকে বলিল, এই দেখুন, এই সেই বাড়ি, আমি চাকরি দিয়া চিহ্নিত করিয়া রাখিয়াছি। দলপতি আরো ২-৪টা বাড়ির দিকে চাহিল, দেখিল সকল বাড়িতেই সেই এক রকম চিহ্ন।
সর্দার তাহার সঙ্গী দস্যুকে বলিল, তোমার কথা বুঝিতে পারিতেছি না। তুমি বলিতেছ তুমি একটা বাড়ির দরজায় চাকরি দিয়া চিহ্নিত করিয়া রাখিয়া গিয়াছ, কিন্তু আমি অনেকগুলি বাড়ির দরজাতেই তো একরকম চিহ্ন দেখিতেছি। দস্যু বলিল, আল্লাহর দিব্য, আমি একটি বাড়ির দরজাতেই চিহ্ন দিয়া রাখিয়াছি, কিন্তু এখন অনেকগুলি বাড়িতেই সেইরূপ চিহ্ন দেখিতেছি। আমি যে কোন বাড়ির দরজায় চিহ্ন দিয়া গিয়াছিলাম তাহা এখন বুঝিতে পারিতেছি না। দস্যু সর্দার তাহার সহকারী দস্যুর কথা শুনিয়া তাহার উপর অত্যন্ত বিরক্ত হইল এবং কার্যোদ্ধারের কোনো আশা নাই দেখিয়া অরণ্যে ফিরিয়া আসিল। তখন অন্যান্য দস্যুগণও তাহাদের আড্ডায় প্রত্যাগমন করিল। দস্যুগণ সকলে সম্মিলিত হইলে দলপতি বলিল, এই ব্যক্তির নির্বুদ্ধিতায় আমাদের সকল যত্ন বিফল হইল এবং কার্যোদ্ধারে বিলম্ব করিয়া গেল। ইহার প্রাণদণ্ড হওয়া উচিত। পূর্বে যেরূপ কথা ছিল সেই রূপে কাজ করিতে হইবে। সকলেই তাহার প্রস্তাব সঙ্গত বলিয়া স্বীকার করিল। এমনকি যে দস্যু সন্ধানের ভার গ্রহণ করিয়াছিল সেও বলিল, আমি আমার প্রতিজ্ঞা পালনে অসমর্থ হইয়াছি, অতএব আমি শির দিব। তখন দলপতির আদেশ অনুসারে একজন দস্যু তরবারির এক আঘাতে তাহার মস্তক দেহচ্যুত করিল। মৃত্যুকালেও সে কোনরূপ কাতরতা প্রকাশ করিল না। তাহার মুখে বিন্দুমাত্র বিষাদ চিহ্ন প্রকাশিত হইল না। এই রূপে 40 জন দস্যুর একজন কমিয়া গেল। অনন্তর আর একজন দস্যু বলিল, আমি স্বয়ং চোর ধরিব, যদি কৃতকার্য না হই আমিও এই শাস্তি বহন করিব, আমিও শির দিব। দলপতি তাহার প্রার্থনা মঞ্জুর করিল। এই দ্বিতীয় দস্যুটি পূর্ববৎ বাবা মোস্তাফার নিকট উপস্থিত হইয়া তাহাকে পুরস্কার প্রদান করিয়া তাহার সঙ্গে আলী বাবার গৃহদ্বারে উপস্থিত হইল এবং দ্বার দেশে একটি অতি ক্ষুদ্র লোহিত চিহ্ন অঙ্কিত করিয়া আসিল। এই চিহ্নটি কেবল ক্ষুদ্র নহে, তাহা দ্বারের রঙের সহিত মিশিয়া রহিল, কিন্তু তাহাও মর্জিয়ানার দৃষ্টিপথ অতিক্রম করিতে পারিল না। মর্জিয়ানা গৃহের বাহিরে আসিয়াই দ্বার দেশে সেই চিহ্নটি দেখিতে পাইল। তখন সে তাহার প্রতিবেশীগণের গৃহদ্বারেও সেইরূপ ক্ষুদ্র লোহিত চিহ্ন অঙ্কিত করিয়া আসিল। দ্বিতীয় দস্যুও প্রথম দস্যুর ন্যায় অরণ্যে তাহার সর্দারের নিকট প্রত্যাগমন করিল এবং তাহাকে জানাইল, এবার সে যে উপায় অবলম্বন করিয়াছে তাহাতে তাহাদের উদ্দেশ্য সিদ্ধির কোনো ব্যাঘাত ঘটিবে না। তখন দলপতি ও দস্যুগণ বিভিন্ন দলে বিভক্ত হইয়া নগরে প্রবেশ করিল। আলী বাবার গৃহ যে পথে, সেই পথে আসিয়া তাহারা দেখিল অধিকাংশ গৃহর দ্বারেই অভিন্ন লাল চিহ্ন। ইহা দেখিয়া দস্যু সর্দারের মনে অত্যন্ত ক্রোধের সঞ্চার হইল। সে ব্যর্থ মনোরথ হইয়া অরণ্যে প্রত্যাগমন করিল। তাহার পর দ্বিতীয় গোয়েন্দা দস্যুর শিরশ্ছেদনের আদেশ করিল। এই রূপে দুইটি দস্যু এই উদ্যমে প্রাণ ত্যাগ করিল। কিন্তু দস্যু সর্দারের মনে দুশ্চিন্তার সীমা রহিল না। দুইটি সাহসী সহযোগী হারাইয়া সে কিছু কাতর হইয়া পড়িল এবং এই উপায়ে অপরাধীর গৃহের সন্ধান করিতে যাইয়া আরো কাহারো কাহারো প্রাণদণ্ড হইতে পারে বলিয়া তাহার বিশ্বাস হইল। দস্যু সর্দার বুঝিল এ কেবল বল প্রয়োগের কাজ নহে, তাহাদের উদ্দেশ্য ব্যর্থ করিবার জন্য শত্রু দলের মধ্যে বুদ্ধিমান লোকের অভাব নাই। সুতরাং এই ব্যাপারে বল ও বুদ্ধি উভয়েরই আবশ্যক বলিয়া সে বুঝিতে পারিল। সুতরাং অন্য কাহারো হস্তে গোয়েন্দাগিরির ভার অর্পণ না করিয়া সে স্বয়ং এই ভার গ্রহণ করিল।